আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 17 ফেব্রুয়ারি 2026। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে চাঁদ দেখা ছাড়াই রোজা শুরুর ঘোষণা, বৃহস্পতিবার থেকেই সিয়াম সাধনা। সরকার গঠন করল বিএনপি, বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী তারেক রহমান। ওমানে শ্রমবাজারের নতুন আইন ওমানাইজেশন লক্ষ্য পূরণে ব্যর্থ হলে দ্বিগুণ ফি। মালয়েশিয়ায় গণহারে গ্রেফতার হচ্ছেন বাংলাদেশিরা, একদিনে আটক 222 জন। শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অগ্রগতি, 2 ধাপ এগিয়ে অবস্থান 93তম। ওমানের নতুন আইন, কাস্টমসের গুদামে আমদানি পণ্য রাখা যাবে সর্বোচ্চ 90 দিন। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমান সরকার এবার চাঁদ দেখার জন্য অপেক্ষা না করে জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে রোজা শুরুর ঘোষণা দিয়েছে। ওমানের ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বিজ্ঞানসম্মতভাবে আজ চাঁদ দেখা সম্ভব নয়, তাই বৃহস্পতিবার থেকেই পবিত্র রমজান মাস শুরু হবে। গত 13 বছর ধরে ওমান এই পদ্ধতি অনুসরণ করে আসছে। দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, আধুনিক প্রযুক্তির যুগে গণিতের হিসাব অত্যন্ত নির্ভুল, তাই চাঁদ দেখার অনিশ্চয়তা দূর করতেই এই সিদ্ধান্ত। চলতি বছর রমজান মাস শুরুর ক্ষেত্রে চাঁদ দেখার জন্য অপেক্ষা করবে না ওমান। এবারে চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ভিত্তিতেই বৃহস্পতিবার পবিত্র রমজানের প্রথম দিন নির্ধারণ করা হয়েছে। ওমানের ধর্ম ও ওয়াকফ মন্ত্রণালয়ের জ্যোতির্বিজ্ঞান বিভাগের পরিচালক ইউসুফ বিন হামাদ আল রাহবি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন। আল রাহবি জানান, চাঁদ্রমাস নির্ধারণের ক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞান একটি বৈজ্ঞানিক ও নির্ভরযোগ্য কাঠামো প্রদান করে। তিনি স্পষ্ট করে বলেন, ওমানের এই নীতিতে নতুন কোনো পরিবর্তন আসেনি। যখন বৈজ্ঞানিক কিংবা ভৌগোলিক কারণে চাঁদ দেখা অসম্ভব হয়ে পড়ে, যেমনটি বর্তমান পরিস্থিতিতে ঘটেছে, তখন ওমান জ্যোতির্বিজ্ঞানের উপর নির্ভর করে। তবে যখন চাঁদ দেখার সম্ভাবনা থাকে, তখন নিয়ম অনুযায়ী 29 তারিখে কমিটি বৈঠক বসে এবং চাঁদ দেখার সাপেক্ষে ঘোষণা দেওয়া হয়। কেবল যখন চাঁদ দেখা একেবারেই অসম্ভব, তখন আগাম ঘোষণা দেওয়া হয়। তিনি উল্লেখ করেন, গত প্রায় 13 বছর ধরে ওমান এই পদ্ধতি অনুসরণ করে আসছে। সে সময়েও শাবান মাসের 29 তারিখে চাঁদ দেখা অসম্ভব ছিল বলে প্রায় 2 সপ্তাহ আগেই ঘোষণা দেওয়া হয়েছিল। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনা বাড়লেও ওমানের পদ্ধতিতে কোনো পরিবর্তন আসেনি। তার মতে, জ্যোতির্বিজ্ঞান এবং জ্যোতিষশাস্ত্র এক নয়। অতীতের মানুষ জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভর করলেও বর্তমান যুগে গণিত, জ্যামিতি এবং বৃত্তাকার গতির উপর ভিত্তি করে অত্যন্ত নিখুঁত ও বাস্তবসম্মত মান পাওয়া সম্ভব। মূলত ওমান সরকার আগে থেকেই পরিকল্পনা করে রাখে যে চাঁদ দেখার সম্ভাবনা আছে কিনা। যদি গণনা অনুযায়ী দেখা অসম্ভব হয়, তবে মাস 30 দিনে পূর্ণ করা হয় এবং পর্যবেক্ষণের জন্য দল পাঠানো হয় না। আর যদি সম্ভাবনা থাকে, তবে নির্ধারিত পয়েন্টগুলোতে টেলিস্কোপ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সহ পর্যবেক্ষণ দল পাঠানো হয় এবং 29 তারিখে কমিটির বৈঠকের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। পরে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা, তাদেরও শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। এর আগে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি
বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমানের শ্রম বাজারে স্থানীয়করণ বা ওমানাইজেশন নীতি বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী যেসব কোম্পানি সরকার নির্ধারিত সংখ্যক ওমানি নাগরিক নিয়োগ ব্যর্থ হবে তাদের এখন থেকে দ্বিগুণ লাইসেন্স ফি গুনতে হবে। মন্ত্রণালয় কোম্পানিগুলোকে লাল, হলুদ ও সবুজ এই 3 ক্যাটাগরিতে ভাগ করেছে। যারা লক্ষ্য পূরণ করবে অর্থাৎ সবুজ তালিকায় থাকবে তারা ফিতে 30% ছাড় পাবে, আর যারা ব্যর্থ হবে অর্থাৎ লাল ও হলুদ তালিকায় পড়বে তাদের জন্য ফি দ্বিগুণ করা হয়েছে। মূলত বিদেশি শ্রমিকদের উপর নির্ভরতা কমে স্থানীয়দের কর্মসংস্থান বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওমানের বেসরকারি খাতে স্থানীয় নাগরিকদের কর্মসংস্থান বৃদ্ধি ও শ্রমবাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। সম্প্রতি জারি করা 602/2025 নম্বর প্রশাসনিক আদেশের মাধ্যমে মন্ত্রণালয় স্পষ্ট করে দিয়েছে যে নির্ধারিত ওমানাইজেশন লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ কোম্পানিগুলোকে এখন থেকে দ্বিগুণ কর্মসংস্থান পারমিট বা লাইসেন্স ফি প্রদান করতে হবে। চলতি বছরের জানুয়ারির শেষভাগ থেকে কার্যকর হওয়া এই নতুন নিয়মের মূল লক্ষ্য হল বিদেশি শ্রমিকদের ওপর নির্ভরতা কমিয়ে ওমানি জনশক্তিকে অগ্রাধিকার দেওয়া। নতুন এই কাঠামোর আওতায় দেশি সকল কোম্পানিকে তাদের দক্ষতা অনুযায়ী সবুজ, হলুদ এবং লাল এই 3 ভাগে ভাগ করা হয়েছে। যেসব প্রতিষ্ঠান সফলভাবে ওমানি নাগরিকদের নিয়োগের কোটা পূরণ করতে পারবে তারা সবুজ শ্রেণীভুক্ত হওয়ার পাশাপাশি লাইসেন্স ফিতে 30% বিশেষ ছাড় উপভোগ করবে। তবে যারা এই লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে থাকবে অর্থাৎ যারা হলুদ বা লাল শ্রেণীতে পড়বে তাদের স্বাভাবিক ফির চেয়ে দ্বিগুণ অর্থ পরিশোধ করতে হবে। পুরো প্রক্রিয়াটি একটি ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে যাতে স্বচ্ছতা নিশ্চিত করা যায়। শ্রম মন্ত্রণালয়ের মুখপাত্র আম্মার বিন সালেম আল সাদি এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরে জানান, এটি মূলত বেসরকারি খাতকে ওমানি দক্ষ কর্মীদের জন্য আরও আকর্ষণীয় করে তোলার একটি প্রচেষ্টা। সরকারের এই পরিকল্পনাটি কঠোর শাস্তিমূলক ব্যবস্থা এবং আকর্ষণীয় প্রণোদনার একটি সংমিশ্রণ। যদিও সাধারণ বড় কোম্পানিগুলোর জন্য নিয়মটি বেশ কড়া, তবে ক্ষুদ্র ও মাঝারি খাতের রিয়াদা কার্ডধারী প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট সংখ্যক লাইসেন্সের ক্ষেত্রে বিশেষ সুবিধা বা ছাড় অব্যাহতভাবে পাবে। এর ফলে ওমানি নাগরিকদের নিয়োগের পাশাপাশি তাদের যথাযথ প্রশিক্ষণের পরিবেশ তৈরি হবে বলে আশা করছে সরকার। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সরাসরি অভিযান অব্যাহত রেখেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এরই অংশ হিসেবে তেলেঙ্গানা রাজ্যে একটি নির্মাণ সাইট অভিযান চালিয়ে একদিনেই 222 জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। বৈধ কাগজপত্র না থাকা এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার অভিযোগে তাদের গ্রেফতার করে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে। ইমিগ্রেশন বিভাগ সাফ জানিয়ে দিয়েছে, অবৈধ কর্মীদের পাশাপাশি যারা তাদের আশ্রয় বা কাজ দিচ্ছে সেসব নিয়োগকর্তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মালয়েশিয়ার তেলেঙ্গানা এবং পেরাক রাজ্যে পরিচালিত পৃথক অভিযানে 2 শতাধিক বাংলাদেশি সহ বিপুল সংখ্যক অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত 15 ফেব্রুয়ারি তেলেঙ্গানা ইমিগ্রেশন বিভাগের এক বিশেষ অভিযানে মোট 226 জন বিদেশি নাগরিককে আটক করা হয়, যাদের মধ্যে 222 জনই বাংলাদেশি। 316 জনের নথিপত্র যাচাই শেষে বৈধ কাগজপত্র না থাকা এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার অভিযোগে তাদের গ্রেফতার করে কুয়ালা বেরঙ্গের আজিল ডিপোতে পাঠানো হয়েছে। চলতি বছর অনিবন্ধিত শ্রমিকদের বিরুদ্ধে মালয়েশিয়া সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। অন্যদিকে পেরাক রাজ্যের বাগান দাতুক এলাকায় সমুদ্রপথে অবৈধভাবে নিজ দেশে ফেরার চেষ্টাকালে 4 বাংলাদেশি সহ 34 জন অভিবাসীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে একটি পামবাগান সংলগ্ন ঝোপঝাড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতদের মধ্যে ইন্দোনেশীয় নাগরিকদের সংখ্যা বেশি থাকলেও 4 জন বাংলাদেশি পুরুষ সেখানে দালালের মাধ্যমে দেশ ছাড়ার অপেক্ষায় ছিলেন। এই ঘটনায় মানব পাচার চক্রের 2 মূল হোতাকেও গ্রেফতার করা হয়েছে। বর্তমানে আটককৃতদের ইপো ইমিগ্রেশন অফিসে রেখে 14 দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অবৈধ অভিবাসন ও আইন লঙ্ঘনের দায়ে আটক এ সকল প্রবাসীদের বিরুদ্ধে মালয়েশিয়া ইমিগ্রেশন আইনের কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। Masuklah ikut saluran yang betul. বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় 2 ধাপ এগিয়েছে বাংলাদেশ। লন্ডন ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্সের 2026 সালের সর্বশেষ সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থান এখন 96তম। বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের 42টি দেশে ভ্রমণ করতে পারছেন, যা গত বছর ছিল 40টি। এই সূচকে শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। লন্ডন ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্স 2026 সালের সর্বশেষ পাসপোর্ট সূচক প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের পাসপোর্টের মানে ইতিবাচক অগ্রগতি দেখা গেছে। গত বছরের তুলনায় 2 ধাপ এগিয়ে বাংলাদেশ বর্তমানে 93তম অবস্থানে উঠে এসেছে, যা আগে ছিল 95তম। মূলত একটি দেশের পাসপোর্ট ব্যবহার করে কতটি দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় প্রবেশ করা যায় সেই সক্ষমতার ওপর ভিত্তি করেই এই বৈশ্বিক তালিকা তৈরি করা হয়। এই সূচকে বরাবরের মতোই শীর্ষস্থান দখল করেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা বিশ্বের সর্বাধিক সংখ্যক দেশে ভিসামুক্ত যাতায়াতে সুবিধা পান। তালিকার 2য় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া, এবং 3য় স্থানে যৌথভাবে অবস্থান করছে সুইডেন ও সংযুক্ত আরব আমিরাত। পরবর্তী অবস্থানগুলোতে ইউরোপীয় দেশগুলোর শক্তিশালী আধিপত্য বজায় থাকলেও বাংলাদেশের এই উন্নতি আন্তর্জাতিক অঙ্গনে দেশটির ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতারই প্রতিফলন। বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য এই 2 ধাপের অগ্রগতি অত্যন্ত আশাব্যঞ্জক। এটি বিশ্বমঞ্চে বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক এবং পর্যটকদের জন্য সীমান্ত বিধিনিষেধ শিথিল হওয়ার ইঙ্গিত দেয়। বর্তমানে বাংলাদেশের নাগরিকরা বিশ্বের নির্দিষ্ট কিছু দেশে কোনো পূর্ব অনুমতি ছাড়াই যাতায়াত করতে পারছেন, যা ভবিষ্যতে আন্তর্জাতিক ভ্রমণ ও ব্যবসা বাণিজ্যের পথ আরও সুগম করবে বলে আশা করা হচ্ছে। ওমানের বন্দরগুলোতে পণ্য খালাস প্রক্রিয়া দ্রুত করতে এবং জট কমাতে কাস্টমস নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। ডিরেক্টরেট জেনারেল অফ কাস্টমসের নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে সমুদ্র স্থলবন্দরের গুদামে আমদানিকৃত পণ্য সর্বোচ্চ 90 দিন রাখা হবে, যা আগে ছিল 180 দিন। এছাড়া বিমানবন্দর দিয়ে আসা পণ্যের ক্ষেত্রে এই সময়সীমা কমিয়ে মাত্র 45 দিন করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে নির্ধারিত সময়ের মধ্যে ব্যবসায়ীরা পণ্য খালাস না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ওমানের লজিস্টিক হাবগুলোর কার্যক্ষমতা বৃদ্ধি এবং বাণিজ্য প্রবাহকে আরও গতিশীল করতে পণ্য মজুদের সময়সীমা নিয়ে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে দেশটির ডিরেক্টরেট জেনারেল অফ কাস্টমস। নতুন এই সিদ্ধান্তের ফলে সমুদ্র বন্দর, স্থলবন্দর এবং বিমানবন্দর সংলগ্ন কাস্টমস ইয়ার্ড ও গুদামগুলোতে পণ্য রাখার আগের নির্ধারিত সময়সীমা উল্লেখযোগ্যভাবে কমে আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী সমুদ্র স্থলপথ দিয়ে আমদানিকৃত পণ্য এখন থেকে সর্বোচ্চ 90 দিন কাস্টমস এলাকায় রাখা যাবে, যা আগে ছিল 180 দিন। একইভাবে আকাশপথে আসা বা এয়ারফ্রেট কনসাইনমেন্টের ক্ষেত্রে এই সময়সীমা 90 দিন থেকে কমিয়ে 45 দিনে নামিয়ে আনা হয়েছে। এছাড়া পরিত্যক্ত বা দাবিহীন পণ্যের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। এক্ষেত্রে আগে 90 দিন সময় পাওয়া গেলেও এখন তা মাত্র 60 দিনের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। ওমান কাস্টমস জানিয়েছে, মূলত আমদানিকৃত মালামাল দ্রুত খালাস নিশ্চিত করতে এবং বন্দরে জট কমিয়ে আনা লজিস্টিক অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতেই এই কৌশলগত পদক্ষেপ। এই পরিবর্তনের ফলে ব্যবসায়ীদের এখন থেকে পণ্য আসার পর তা সংগ্রহে আরও তৎপর হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পণ্য খালাস না করলে কাস্টমস কর্তৃপক্ষ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে চাঁদ দেখা ছাড়াই রোজা শুরুর ঘোষণা, বৃহস্পতিবার থেকেই সিয়াম সাধনা। সরকার গঠন করল বিএনপি, বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী তারেক রহমান। ওমানের শ্রমবাজারের নতুন আইন ওমানাইজেশন লক্ষ্য পূরণে ব্যর্থ হলে দ্বিগুণ ফি। মালয়েশিয়ায় গণহারে গ্রেফতার হচ্ছেন বাংলাদেশিরা, একদিনে আটক 222 জন। শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অগ্রগতি 2 ধাপ এগিয়ে অবস্থান 93তম।
ওমানের নতুন আইন, কাস্টমসের গুদামে আমদানি পণ্য রাখা যাবে সর্বোচ্চ 90 দিন। এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।